বছরের শুরুতেই কনকনে ঠান্ডায় জবথবু অবস্থা, দিনভর দেখা মেলেনি সূর্যের। জানুয়ারি জুড়ে কয়েক দফা শৈত্যপ্রবাহের পূর্বাভাস। ব্যবসা করতে পারতেছি না শীতের জন্য। শীত বেশি, কুয়াশা বেশি, আমরা তো শীতের জন্য গাড়ি চালাইতে পারতেছি না। গতবারের চেয়ে এবারে আরো বেশি ঠান্ডা পড়ছে। তাপমাত্রা মৃদু থেকে মাঝারি, এমনকি কিছু কিছু জায়গায় তীব্র কোল্ড ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। অর্থ বছরের মাঝে এসে নানান পণ্য এবং সেবায় শুল্ক কর বাড়াচ্ছে সরকার। চাপে পড়বে সীমিত আয়ের মানুষ, নিত্য পণ্যের দামে প্রভাব ফেলবে না, দাবি অর্থ উপদেষ্টার। রাজনৈতিক নানান বিতর্কে ঢাকা পড়ে যাচ্ছে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন। মন্তব্য ফখরুলের। ৭১-এ জামায়াতের ভূমিকা সবারই জানা, বললেন রিজভী। বঙ্গবন্ধুর মুরাল নির্মাণের নামে বিপুল অর্থ অপচয়ের অভিযোগ তদন্ত করবে দুদক। ডাক বিভাগের সাবেক ডিজি সুধাংশুর বিরুদ্ধে দুর্নীতির মামলা। হালনাগাদে ভোটার বেড়েছে ১৮ লাখের কিছু বেশি। খসড়ায় মোট সংখ্যা প্রায় ১২,৩৭,০০,০০০। বিতর্ক এড়াতে বাড়ি বাড়ি গিয়ে যাচাই হবে প্রত্যেকের তথ্য। পরিবর্তিত পরিস্থিতিতে একটা শুদ্ধ ভোটার তালিকা ছাড়া আমরা কনফিডেন্ট বোধ করছি না। এই জন্যই বাড়ি বাড়ি গিয়ে এগুলোকে যাচাই করা। শিরোনামগুলো দেখছিলেন আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমের। বছরের শুরুতেই দাপট দেখাচ্ছে শীত। রাজধানীতে একদিকে ঘন কুয়াশায় কমেছে দৃষ্টিসীমা, অন্যদিকে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। আবহাওয়া অফিস জানিয়েছে, কুয়াশা বৃদ্ধি পাওয়ায় দেখা মেলেনি সূর্যের, ফলে কমেছে দিনের তাপমাত্রা। চলতি মাসে সারা দেশে কয়েক দফায় বইতে পারে শৈত্যপ্রবাহ, ভোগান্তি বাড়বে খেটে খাওয়া মানুষের। ক্যালেন্ডারের পাতা উল্টানোর সাথে সাথেই বদলে গেছে আবহাওয়ার চিত্র। হুট করেই বেড়েছে শীতের প্রকোপ, কনকনে ঠান্ডা বাতাসে কাঁপছে জনজীবন। সূর্যের তো দেখা নেই, উল্টো বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে ঠান্ডার অনুভূতি। সারা দেশের তুলনায় রাজধানীতে শীতের তীব্রতা কিছুটা কম, তবে জীবনের চাকা তো থেমে থাকার নয়। হাড় কাঁপানো শীতের মধ্যে কাজে নেমেছেন নগরবাসী। ঠান্ডায় তো গা হিম হয়ে আসতেছে, কান টান সব ব্যথা করতেছে, এটাই বেশি দুলাও আছে। বাচ্চাকে নিয়ে স্কুলের একটা ইস্যু আছে, সকাল সকাল বের হইতে হয়েছে। তবে ওভারঅল মোটামুটি একটু প্রবলেমই মনে হইতেছে। ব্যবসা করতে পারতেছি না শীতের জন্য, শরীরের কোনো নাই, এনার্জি নাই। কনকনে ঠান্ডায় সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। তারা বলছেন, তিনবেলা খাবার জোগানোই যেখানে চ্যালেঞ্জ, সেখানে গরম কাপড় বিলাসিতা। শীত বেশি, কুয়াশা বেশি, আমরা তো শীতের জন্য গাড়ি চালাইতে পারতেছি না। বাতাসের কারণে মানুষ, গরিব লোক রাস্তাঘাটে ছিল, গরিব মানুষ থাকে, এরা খুব কষ্ট আছে। কম্বল টম্বল দেয় না, সাহায্য করে না, খুব আমরা কষ্টতে আছি। কাজ কামও নাই, শীতের দিনে মানুষ গাড়িতেও বেশি ওঠে না, খুব কষ্টে আছে। খুবই কষ্টের মধ্যে আছি। সরকার আমাদের তো কোনো নিচ্ছে না, ব্যবস্থা নিচ্ছে না। আবহাওয়া অফিসের পূর্বাভাস, তীব্র ঠান্ডা থাকবে আরও কয়েকদিন। জানুয়ারির মাঝামাঝি আরও বাড়বে শীতের প্রকোপ। নর্মাল থেকে যখন তাপমাত্রা হঠাৎ করে ৪-৫ ডিগ্রি কমে যায়, সেক্ষেত্রে তীব্র শীত অনুভূত হয়। শুধু এটা ঢাকায় না, পুরা দেশে একই অবস্থা, যেহেতু ঘন কুয়াশা রয়েছে। ৬-৭ তারিখের পরে প্রথমে মৃদু থেকে মাঝারি কোল্ড ওয়েভ আসবে, তারপরে স্পেলে আবার একটু তাপমাত্রা বাড়বে। সেকেন্ড উইক বা থার্ড উইকে যায় অনেক জায়গায় তাপমাত্রা মৃদু থেকে মাঝারি, এমনকি কিছু কিছু জায়গায় তীব্র কোল্ড ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। আজ রাজধানীতে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সারা দেশের মধ্যে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাজধানী ঢাকার মতোই শীতে কাহিল সারা দেশের জনজীবন, বইছে হিমেল হাওয়া। অনেক জায়গায় দেখাই পাওয়া যায়নি সূর্যের, বেশি বিপাকে হত দরিদ্ররা। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। সামনে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রংপুরের শীতের সকাল, এরপর দুপুর গড়িয়ে বিকেল, প্রকৃতির একই রূপ, দেখা নেই সূর্যের। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, বেড়েছে শীতের দাপট। কনকনে ঠান্ডার সাথে বইছে হিমশীতল বাতাসও। তাতে কাহিল জীবনযাত্রা, কষ্ট বাড়ছে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষের। ধীরে বাতাস, এই বাতাসের চলাফেরা করা যাচ্ছে না। বাতাস লাগে ঠান্ডার কারণে, এই জন্য যাত্রী উঠতেছে না। গতবারের চেয়ে এবারে আরো বেশি ঠান্ডা পড়ছে।
কুড়িগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড় সহ আশপাশের জেলাগুলোতেও কমবেশি একই চিত্র। কুয়াশার কারণে ব্যাহত যানবাহন চলাচল, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। নদী তীরবর্তী দুর্গম চরাঞ্চলের মানুষের কষ্ট সবচেয়ে বেশি। প্রচণ্ড ঠান্ডা এবং কনকনে শীত এবং মৃদু বাতাস বইতেছে এবং হাত পা কোকড়া লাগে। রোদ বা ওঠে না, গরিব মানুষ কামাই কাজ করে খাওয়া কষ্ট, পেটের জন্য খুব একটু কষ্ট করে চলতে আছি। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ চুয়াডাঙ্গায়। আশপাশের জেলাতেও শীতের দাপট, সূর্যের দেখা মিললেও কাহিল জনজীবন। গরম কাপড় পরে রয়েছে, তারপরেও শীতের বাতাসের গতিতে তারপরেও শীত লাগছে। শীত খুব বেশি, রোদ উঠেছে, তাও গরম কাপড় পরেছি, তাও শীত থামছে না। আবহাওয়া অফিস বলছে সামনে তাপমাত্রা আরও কমতে পারে। চলতি মাসে সারা দেশে কয়েক দফায় বইতে পারে শৈত্যপ্রবাহ। আগামী 2 মাসের মধ্যে 8 থেকে 10টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2 থেকে 3টি তীব্র ধরনের শৈত্যপ্রবাহ, যেটাকে আমরা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলি, এই ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আমাদের উত্তর পশ্চিম অঞ্চলে, বিশেষ করে মধ্য অঞ্চলে রয়েছে। শীতের কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই, আক্রান্তদের বেশিরভাগই শিশু। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। এই মুহূর্তে শীতের খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজার, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা সেখানে নিশ্চিতভাবেই। রাতের তাপমাত্রা এখন কি পরিস্থিতি একটু জানাবেন, এবং ছিন্নমূল মানুষ যারা, তাদের দুর্ভোগ কমাতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? তিতুমির, যে বিষয়টি বলতে চাই, আসলে ওই ছিন্নমূল মানুষ বা ভাসমান মানুষ, যারা দুস্থ মানুষ, তাদের যে দুঃখ দুর্দশা, সেটিকে আসলে নিবারণ করার জন্য বা সহযোগিতায় এগিয়ে আসার জন্য যে পরিমাণ তথ্য আমাদের কাছে আছে সেটি একেবারেই নগণ্য। আমি যদি আপনাকে একটু বলি যে রংপুর বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, তিনি যেটি জানিয়েছেন যে শীতের শুরুতেই 6,03,000 কম্বল এই রংপুর বিভাগের 8 জেলার জন্য তিনি চেয়েছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে। কিন্তু বিপরীতে যেটা দেখা যাচ্ছে যে এখন অবধি প্রায় লাখখানেক বা তার কিছুটা বেশি এসেছে। তাহলে 8 জেলার যে 58টি উপজেলা আছে, সেখানে এই 1 লাখ কম্বল দিয়ে আসলে কি হবে সেটি আপনি অনুমান করতে পারবেন। এর বাইরে আমরা কিন্তু সরকারি তরফের বাইরে বেসরকারি যে তরফ আছে, আমরা এখন পর্যন্ত সেভাবে এই দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে এখন অবধি কিন্তু আমরা কাউকে দেখি নাই। আর আজকের এই তথ্যটা যদি এখন আপনাকে দিই, যে আমরা যে নিষবেধগঞ্জ এলাকাটি আছে সেখানে এই মুহূর্তে অবস্থান করছি, সেখানকার যে দৃশ্য হচ্ছে যে গাড়ির গতি তো কমে গেছেই, প্রচণ্ড যে কুয়াশা এবং ঠান্ডার মাত্রাটা একেবারে হাড় কাঁপানো যে ঠান্ডার কথা আমরা বলি, সেই হাড় কাঁপানো ঠান্ডা আছে। সাথে আরেকটি বিষয় আছে, শিরশির বাতাস আছে। এই বাতাসের কারণে একেবারেই কিন্তু নাস্তানাবুদ হয়ে পড়ছে যে এই অঞ্চলের যে জনগণ আছেন এবং বিষয়টি হচ্ছে এরকম যে যদি খুব দ্রুত গতিতে, অর্থাৎ আবহাওয়া অফিস যেটি বলবার চেষ্টা করছে, রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ জনাব মোস্তাফিজার রহমানের ভাষা, যে এই তাপমাত্রাটা 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসেও নেমে আসতে পারে এবং এই জানুয়ারি মাসটাতেই 2-3টা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তাহলে সেটি কি হবে সেটি আসলে অনুমান করা, এক ধরনের অনুমান করতেই গা শিউরে উঠতেছে। এই যে হাড় কাঁপানো ঠান্ডায় আসলে সরকার এবং বেসরকারিভাবে দ্রুত যারা দুস্থ আছে তাদের পাশে দাঁড়ানোটা খুবই জরুরি বলে যারা সচেতন মানুষ আছেন তারা বলছেন। মাজার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রংপুর থেকে এই মুহূর্তে শীতের সবশেষ খবর জানাচ্ছিলেন সরকার মাজহারুল মান্নান। অর্থবছর শেষ হতে এখনো বাকি 6 মাস। বছরের মাঝপথে এসে পণ্য এবং সেবাতে শুল্ক কর বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বিলাসবহুল ছাড়াও সাধারণ মানুষের ব্যবহার্য পণ্যেও বসছে ভ্যাট। মূল্যস্ফীতির এই সময়ে মরার উপর খাড়ার ঘা হয়ে আসছে এইসব সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের সভায় শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। 2-1 দিনের মধ্যেই তা কার্যকর করবে এনবিআর। ভোক্তারা বলছেন, আয় না বাড়লেও ব্যয় বাড়ছে কেন? আর হঠাৎ করে নেয় এমন সিদ্ধান্তে দুর্ভোগ বয়ে আনবে বলে মনে করছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর নাসির উদ্দিন। বাজার জুড়ে এই দীর্ঘশ্বাস, পণ্যমূল্যে ফেরেনি স্বস্তি, একই সঙ্গে বাড়ছে না মানুষের আয়। অর্থনীতিতে চাঞ্চল্য না থাকায় হচ্ছে না নতুন কর্মসংস্থান।
এমন অবস্থায় বেশ কয়েকটি পণ্য এবং সেবায় বাড়ছে ভ্যাট ও শুল্ক। অর্থবছরের মাঝপথে এসে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। IMF এর শর্ত পরিপালন এবং রাজস্ব আয় বৃদ্ধি করাই উদ্দেশ্য। কোনোভাবেই মানুষ ইনকাম করতে পারছে না, দোকানদাররা বসে হাই হুতাশ করতেছে। এর মধ্যে ভ্যাট এটা ওটা বাড়াইলে মানুষ দিবে কোথায় থেকে? মানুষের তো চিন্তা করা লাগবে, মানে জনগণের কথা চিন্তা না করে সরকার কিভাবে চলবে? শুধু সরকার যদি সরকারি চিন্তা করে তাহলে জনগণ কিভাবে চলবে? ইনকাম তো বাড়ে না, দাম বাড়লে একটু প্রভাব পড়েই। উৎপাদক পর্যায়ে মূল্য সংযোজন কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে দাম বাড়তে পারে বিস্কিট, সিআর কয়েল, ম্যাট্রিক্স, টিস্যু পেপার সহ বেশ কয়েকটি পণ্যের। এতে একদিকে কেনার ক্ষমতা হারাবে ক্রেতা, অন্যদিকে কমে যাবে বিক্রিও। আবার যদি ভ্যাট বাড়ে তাহলে আবার পণ্যর দাম বেড়ে যাবে, পণ্যের দাম বেড়ে গেলে আবার দেখা গেছে যে ক্রেতা কমে যাবে। পণ্যর দাম যদি কিছু কমাই দিলে আমাদের মতন সার্ভিস যারা চাকরি করে তাদের জন্য একটু ভালো উপকার। সেবা নেবার ক্ষেত্রে বাড়বে ব্যয়। যারা একটু ঠান্ডা বাতাসে খাবার খেতে চান, এমনকি নন এসি হোটেলে থাকতে চান, তাদের জন্য আসছে দুঃসংবাদ। পোশাক কিংবা মিষ্টি কেনার ক্ষেত্রেও দিতে হবে ভ্যাট। হঠাৎ করে নেওয়া এমন সিদ্ধান্ত কতটা যৌক্তিক? বেশ কিছু পণ্য সিদ্ধান্ত হয়েছে, তৈরি পোশাক কেনার ব্যাপার আছে, এটা আসলে একটা নেতিবাচক প্রভাব। কারণ অলরেডি জিনিসপত্রের দাম তো বাজারে অনেক বেশি, ইনফ্লেশন রেট বেশি, মানুষের ক্রয় ক্ষমতা তো বাড়েনি। সম্পূরক শুল্ক বাড়াতে চায় সরকার। এক্ষেত্রে তালিকায় আছে ফলের রস, রং, তামাক পণ্য, সুপারি। শুল্ক বৃদ্ধি হচ্ছে বর্তমান অবস্থার চেয়ে অন্তত 10%। আবগারি শুল্কেও ছাড় দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে অভ্যন্তরীণ কিংবা বিদেশে বিমান ভ্রমণের ক্ষেত্রে দিতে হবে টিকিটের বাড়তি দাম। আসলে মাঝপথে এইভাবে কিছু হঠাৎ না করাই ভালো। হ্যাঁ, এইটা নাম্বার ওয়ান। কারণ মানুষ তো এমনি চাপে আছে, আমি সাধারণ মানুষের কথা বলছি। এবং আর যে কোনো জিনিস একটা প্ল্যান রয়েতে করা ভালো। 7.5কে 15 করলেন বা 5কে 15 করলেন, এইটা তো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় এনফোর্স আপনি করতে পারছেন কিনা। যেগুলো এক্সিস্টিং আছে, ট্যাক্সেস আছে, সেটা বিএটি হোক, সাপ্লিমেন্ট ডিউটি হোক, অন্য অন্য ক্ষেত্রে হোক, সেগুলোকে আমরা সঠিকভাবে আদায় করতে পারছি কিনা। নানামুখী উদ্যোগ সত্ত্বেও অভ্যন্তরীণ আয় বাড়াতে পারছে না এনবিআর। তবে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া সহ নানা ক্ষেত্রে বাড়ছে ব্যয়ের চাপ। পরিস্থিতি সামাল দিতে জনগণের ঘাড়ে নতুন করে বসছে করের বোঝা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। 43 পণ্য এবং সেবার কর বৃদ্ধির সিদ্ধান্তে জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, যেসব ক্ষেত্রে কর বাড়ছে তা অতি প্রয়োজনীয় নয়, বরং প্রয়োজনীয় নিত্যপণ্যের কর পুরোপুরি কমিয়ে দিয়েছে সরকার। IMF এর প্রেসক্রিপশনে নয়, রাজস্ব ঘাটতি কমাতেই কর বৃদ্ধি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দীর্ঘদিন ধরে বাজারে জিনিসপত্রের দাম বাড়তি। এই অবস্থায় 43 পণ্য ও সেবার কর 15% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না বলে দাবি অর্থ উপদেষ্টার। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব কিছু জিরো করে দিয়েছি। ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটারসগুলো হলো চাল, ডাল, এইগুলো। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন বাজেটে। উপদেষ্টা বলেন, কর বৃদ্ধি নিয়ে বিতর্ক অহেতুক, সরকারের সিদ্ধান্ত যৌক্তিক। রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি 3 তারকার উপরে যে রেস্টুরেন্টগুলো, কেউ যদি আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট টাকা খেতে সেটা 10 টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া উচিত। যারা বিমানে চড়ে তারা 200 টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না। যার টার্নওভার 50 লাখ টাকার উপরে তারাই খালি এটার মধ্যে আসবে, আর অন্য কোনো ব্যবসাতে এটার মধ্যে আসছে না। নেপাল ধরেন, ভুটান, এত লো ট্যাক্স কোথাও নাই। কিছু পণ্যের করে বড় ছাড় ও রাজস্ব ঘাটতি মেটাতে নতুন করে কর বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য আইটি খাতে আমরা কোনো অ্যালোকেশন কমাবো না, বরং আমরা বৃদ্ধি করব। এর আগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে 171.95 টাকা দরে 1 কোটি 10 লিটার সয়াবিন তেল এবং প্রতি কেজি 94.5 টাকা দরে 10,000 মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শুধু বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ সরকার, এমন দাবি করে বিএনপি নেতারা শেখ হাসিনা সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি প্রকাশের দাবি জানিয়েছে।
বিএনপি বলছে যে তারা ক্ষমতায় গেলে পতিত সরকারের আমলে হওয়া বিদ্যুৎ এবং জ্বালানি সংক্রান্ত সব চুক্তি পুনর্বিবেচনা করা হবে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকার ভয়াবহ দুর্নীতি করেছে, সেগুলোর বিচার সহ সরকারের কাছে 4 দফা দাবি তুলে ধরেছেন তারা। সাশ্রয়ী মূল্যে জ্বালানি আর শতভাগ বিদ্যুতায়ন নিয়ে নিজেদের সাফল্যের গল্প শুনিয়েছিল আওয়ামী লীগ সরকার। আলোক উৎসব হয় রাজধানী থেকে জেলা সদরে। সরকারি নোট খাতায় একের পর এক সংযুক্তি ঘটে ডজনে ডজন বিদ্যুৎ কেন্দ্রের। জানানো হয় জাতীয় গ্রেডে হাজারে হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার খবর, কিন্তু তবুও কমেনি বিদ্যুৎ নিয়ে হাহাকার। অভিযোগ ওঠে অনিয়ম, দুর্নীতির। শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি এই খাত নিয়ে তদন্তে নামে। সেই প্রতিবেদন প্রকাশেই আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের। জ্বালানি খাতে অনিয়মের মাধ্যমে উঠে আসে বিদ্যুৎ খাতে লুটপাটের ভয়াবহ চিত্র। নিম্নমানের যন্ত্রপাতি, পরামর্শক প্রতিষ্ঠানের নামে অতিরিক্ত বিল, ঘুষ কেলেঙ্কারিতে জড়িত প্রতিষ্ঠানকে ঠিকাদার নিয়োগ সহ অনিয়মের নানা ফিরিস্তি। এখানে প্রতিবেদনের জন্য গড়ে অতিরিক্ত খরচ করেছে 4,500 টাকা। খারাপ মেশিন এনে টাকা কামাই করে চলে গেছে, যাতে আরো পাওয়ারফুল করা যায়। কনসালটেন্টের ইউনিটের দাম 1 লাখ টাকা, সেখানে রয়েছে 3,13,000 টাকা। 2027 সালের পর থেকে এই দেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ। বলা হয় শেখ হাসিনার আমলে শুধু বিদ্যুৎ ক্যাপাসিটি ভাড়া বাবদ লুট হয়েছে 1 লাখ কোটি টাকা, আর রূপপুর প্রকল্প থেকে পাচার হয় $500 বিলিয়ন। এসব লুটপাটে জড়িত হিসাবে উঠে আসে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সামিট সহ 5 কোম্পানির নাম। ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। বিদ্যুৎ খাতটা তারা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায়। চলমান রাজনৈতিক বিতর্কের কারণে বিভিন্ন খাতে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ঢাকা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। পুরো বিষয়টাই আমরা রিভিউ করব, যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। মুখ থুবড়ে পড়ার সংখ্যায় থাকা বিদ্যুৎ খাত বাঁচাতে বিগত সরকারের দুর্নীতি তদন্ত ও বিশেষ ক্ষমতা আইন সংস্কার সহ 4 দফা দাবি জানায় বিএনপি। নতুন তালিকা উন্মুক্ত সর্বত্র প্রক্রিয়া, দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামের ভূমিকা কি ছিল তা সবারই জানা। সকালে সিলেটে যুব এশিয়া কাপ জয়ী ইমনের পরিবারকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সহায়তা প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে। সারা দেশে বঙ্গবন্ধুর 10,000-এর বেশি ম্যুরাল নির্মাণে খরচ হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। সরকারি বিপুল অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত তা অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে বঙ্গবন্ধুর কিল্লা নির্মাণ এবং উন্নয়নে অর্থ তছরূপও খতিয়ে দেখবে কমিশন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এর বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বিভিন্ন গণমাধ্যম বলছে খরচ হয়েছিল প্রায় 4,000 কোটি টাকা। বিপুল অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নামছে দুদক। একইভাবে মুজিব কিল্লা নির্মাণ এবং উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা তসরুফের খোঁজ করবে সংস্থাটি। 1,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তসরুপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিন বেশ কয়েকটি মামলাও করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে BFIU এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক MP সুলাইমান হক জোয়ারদার ও তার স্ত্রীর বিরুদ্ধেও 11 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। অভিযোগ সংশ্লিষ্ট আক্তারি জোয়ারদার এবং অবৈধ সম্পদ অর্জনে সহায়তার জন্য তার স্বামী জনাব সুলাইমান হক জোয়ারদারের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি প্রকল্পের টাকা লোপাটের মামলায় উঠেছে সাবেক ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের নামও। তার বিরুদ্ধে প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। সুধাংশু শেখর ভদ্র সাবেক প্রকল্প পরিচালক আর নতুনভাবে ব্যাংকে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহা এবং তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মুন্নি সাহা, সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশে এখন ভোটার সংখ্যা 12,34,83,512 জন। হালনাগাদ খসড়া তালিকায় উঠে এসেছে এই তথ্য। সব মিলিয়ে ভোটার বেড়েছে 18,33,352 জন। খসড়া তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে 17 জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। বিতর্ক এড়াতে 20 জানুয়ারি শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গত সরকারের আমলের ভোটার তালিকা নিয়ে আছে বিস্তর বিতর্ক, যেখানে এক বছরে ভোটার বেড়েছিল 58,64,430 জন, যা মোট জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হারের তুলনায় বেশি। অভিযোগ ওঠে দ্বৈত ভোটার, মৃত ব্যক্তি ও রোহিঙ্গাদের ভোটার বানানো সহ অনেক ভুয়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার সেই বিতর্ক এড়াতে প্রত্যেক ভোটারের তথ্য যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে ইসি সচিবালয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন তিনি। জানান, তালিকায় নতুন করে যোগ হয়েছে 18 লাখের বেশি ভোটার। 12,36,83,512। খসড়ায় পুরুষ ভোটারের সংখ্যা 6,33,30,103 জন এবং নারী ভোটারের সংখ্যা 6,03,52,415 জন। এবারই প্রথম প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে 17 জানুয়ারির মধ্যে আবেদন করার আহ্বান জানান নির্বাচন কমিশন। এই সকল দাবি নিষ্পত্তির শেষ তারিখ 30 জানুয়ারি 2025। এই যে নিষ্পত্তিকৃত দাবি সমূহের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশের শেষ তারিখ 9 ফেব্রুয়ারি 2025। পরিবর্তিত পরিস্থিতিতে একটা শুদ্ধ ভোটার তালিকা ছাড়া আমরা কনফিডেন্ট বোধ করছি না। এই জন্যই বাড়ি বাড়ি গিয়ে এগুলোকে যাচাই করা। সব আপত্তি নিষ্পত্তি করে আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, যা শেষ হতে সময় লাগবে 30 জুন পর্যন্ত। 1 জানুয়ারি 2026-এ যাদের বয়স 18 হবে তাদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়ঃপ্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। ভোটার বয়স 17 বছরের বিষয়ে আলোচনা চলছে বিভিন্ন মাধ্যমে। বিষয়টিকে রাজনৈতিক ঐকমত্যের উপর ছেড়ে দেন এই নির্বাচন কমিশন। ভবিষ্যতে কোনো রাজনৈতিক মতৈক্য হয় এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়, সংবিধানে কোনো পরিবর্তন আসে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। যুবদলের সভা কেন্দ্র করে কুমিল্লায় বিএনপি 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুড়িয়ে দেয়া হয়েছে 4টি মোটরসাইকেল। বিকেলে মনোহরগঞ্জে লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম সমর্থিত যুবদল নেতাকর্মীরা সভার আয়োজন করে। এতে অংশ নেন জেলা যুবদলের নেতারাও। এ সময় একই দলের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আজিমের কর্মী সমর্থকরা মিছিল বের করলে 2 গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এর আগেও আধিপত্য বিস্তারের জেরে 2 গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে।
খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ছাত্রী সহ আহত হয়েছেন অন্তত ৮ জন। বিকেলে নগরীর শিববাড়ির মোড়ে হামলা চালানো হয়। শিক্ষার্থীরা জানান, কয়েকটি মোটরসাইকেল করেও এলাকা দিয়ে যাচ্ছিলেন তারা। এ সময় 15 থেকে 20 জন অতর্কিত ইট পাটকেল ও ছুরি নিয়ে হামলা চালায় তাদের উপর। এতে নাজমুল, খালিদ, সাম্মি, সাদিয়া সহ অন্তত ৮ জন আহত হয়। এ সময় তাদের উদ্ধার করতে আসা মানুষদের উপর হামলা করা হয়। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় শিববাড়ি মোড়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা যখন চড়াও হয় তখন আমাদের নারী সহযোদ্ধারাও এগিয়ে আসে এবং তারা নির্লজ্জভাবে, পৈশাচিকভাবে তারা আমাদের নারী সহযোদ্ধাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। হামলা করলে ওখানে হচ্ছে আমরা যখন মেয়েরা সেফ দিতে গেলাম তখন হচ্ছে মেয়েদের গায়েও নির্লজ্জভাবে হাত তুলেছে এবং লাথি মারছে। দুটো মেয়ে অলরেডি গুরুতর আহত এবং আমাদের 8 জন মতো হচ্ছে আহত হয়েছে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলাটি হাইকোর্টে দ্রুত শুনানির উদ্যোগ নিতে অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করেছেন তার মা নাসিমা আক্তার। সকালে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিসে গিয়ে সাক্ষাৎ করেন এবং এই আবেদনটি করেন তার পরিবারের সদস্যরা। মামলাটি দ্রুত শুনানির আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনার পর সমালোচনার ঝড় ওঠে গোটা দেশে। পরে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এই মামলায় 2 জনের মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায়ে বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত এসআই নন্দদুলাল রক্ষিত, বরখাস্ত কনস্টেবল সাগর দেব, দেহরক্ষী রুবেল শর্মা, পুলিশের সোর্স শামলাপুরের মারিশ বুনিয়া গ্রামের বাসিন্দা নুরুল আমিন, মোহাম্মদ নিজামুদ্দিন ও আয়াজউদ্দিন। বিচার বিভাগের রায়ের 7 দিনের মাথায় মামলার যাবতীয় নথিসহ ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। আর বিচারিক আদালতের রায়ের 2 সপ্তাহের মাথায় রায় বাতিল ও খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন প্রদীপ ও লিয়াকত। পরে যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া দণ্ডিতরাও আপিল করেন। এরপর থেকে মামলাটির বিচার কাজ আর এগোয়নি। ছেলে হত্যার বিচার কাজ দ্রুত শেষ করার আবেদন জানাতে বৃহস্পতিবার সকাল 10টার দিকে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিসে যান অবসরপ্রাপ্ত মেজর সিনহার মা ও বোন। পরে 10:30টার দিকে পরিবারের সদস্যরা মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে সাক্ষাৎ করেন। জানান, দ্রুত মামলার বিচার কাজ শেষ করার আবেদন। মামলাটি দ্রুত শুনানির আশ্বাসও দেন অ্যাটর্নি। আমার ছেলের মেজর সিনহা ওর যে রায়টা হয়েছে ওটা দ্রুত কার্যকরিতার জন্য আমি এই অ্যাটর্নি জেনারেল সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি। স্যার আমাদেরকে আসলে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন এবং উনি কিছু আসলে ডেথ রেফারেন্স কিছু নাম্বার চেয়েছেন আমাদের কাছে, অ্যাপিল নাম্বার। এগুলো যদি আমরা প্রোভাইড করি, স্যার বলেছেন যে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব এটা উনি চেষ্টা করবেন, যে ওনারা চেষ্টা করবেন যে এটাকে যাতে কার্যকর করা যায় এবং একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা যেন দেশের মানুষজন দেখতে পারে, যেটা মানুষ প্রত্যাশা করে আছে। এ সময় অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা বলেন, বিগত সরকারের প্রত্যক্ষ মদদে এই মামলার বিচার কাজ থমকে ছিল। আসলে এতদিন হয়নি, আদালতের বিভিন্ন ঝামেলার কারণেই হয়নি, যেটা পূর্ববর্তী যে সরকার ছিল তাদের সরাসরি হস্তক্ষেপের কারণে হয়নি। এটা হচ্ছে আসলে সত্যি অ্যান্সার এবং এটা আমি মনে করি যে দেশের মানুষের সেটা জানার প্রয়োজন আছে। নতুন সরকারের আমলে এই মামলার বিচার কাজ দ্রুত শেষ হবে এবং আসামিরা সর্বোচ্চ সাজা পাবে, এমনটাই প্রত্যাশা করেন সিনহার স্বজনরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।